বাংলাদেশের অধিকাংশ ব্যাংকে এখনো গত বছরের তুলনায় এই বছর এলসি কমে গিয়েছে, এলসি ওপেনিং কমে গেছে প্রায় 32%। আপনার বাংলাদেশের ডোমেস্টিক ইনভেস্টমেন্ট কমে গেছে প্রায় 16%। তো এরকম ভাবে চলতে থাকলে কিন্তু, উচ্চ সুদের হার থাকলে, বেশি দিন রাখলে কিন্তু আমি মনে করি না যে বাংলাদেশের অর্থনীতি কিন্তু, প্রবৃদ্ধি তো দূরের কথা, আমার আশঙ্কা রয়েছে যে ভবিষ্যতে কিন্তু সংকোচন হওয়ার কিন্তু একটি সম্ভাবনা রয়েছে। আজকে বাংলাদেশ থেকে আপনি জানেন, একটা পরিবার, দুইটা পরিবার দেখা যায় যে 2 লক্ষ কোটি টাকা ঋণ নিয়ে চলে গেছে। আজকে এমনকি বাংলাদেশের নাগরিকত্ব বাদ বাদ করে দিয়েছে এবং সরকারের বিপক্ষে সরাসরি তারা মামলা করতে যাচ্ছে। অতীতে সরকারের আমলে যে কিছু শ্রেণী অলিগার্ক, আইয়ুব আইয়ুব খানের আমলে যে 22 পরিবার ছিল, এই একই সূত্রে গাথা নতুন এই 22 পরিবার কিন্তু বাংলাদেশের অর্থনীতিটাকে একদম সম্পূর্ণভাবে পঙ্গু করে দিয়েছে। আপনি বর্তমানে জানেন যে বাংলাদেশে একটি ত্রিমুখী একটি অর্থনৈতিক সংকট দিয়ে আজকে আমরা পার করছি। এবং দৈনন্দিন জীবনে আমাদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পাশাপাশি, যেটা উচ্চ মূল্যস্ফীতির পাশাপাশি, উচ্চ সুদের হারের পাশাপাশি, একই সাথে আমরা এক্সচেঞ্জ রেট ভলাটিলিটি দেখতে পাচ্ছি। তো এটা অর্থনীতির ভাষায় বলে দি ইম্পসিবল ট্রিনিটি। তো এই যে বর্তমানে যে একটি ত্রিমুখী অর্থনৈতিক সংকটটা বিরাজ করছে, এটার বীজ রোপণ কিন্তু আমরা দেখেছি 2022 সাল থেকে কিন্তু সৃষ্টি হতে। এবং কোভিড এর পরবর্তীকালীন সময় কিন্তু বাংলাদেশের অর্থনীতি আসলে বিগত 4টি অর্থ বছরে কিন্তু আসলে সত্যিকার অর্থে কিন্তু একটি সংকটাপন্ন অবস্থান দিয়ে কিন্তু পার করেছে। এবং বর্তমানে কিন্তু দৈনন্দিন জীবনের মানুষ কিন্তু চরম ভোগান্তির মধ্যে দিয়ে আছে। আমি অতীতেও বলেছি, আপনার ফেস দ্য পিপল অনুষ্ঠানে আমি বলেছিলাম যে উত্তরবঙ্গের মানুষ, অধিকাংশ মানুষ আজ থেকে 1.5-2 বছরে কতবার মাংস খেয়েছে, গরু মাংস খেয়েছে বা মুরগি মাংস খেয়েছে, সেটা কিন্তু গুণে দেখলে কিন্তু দেখা যাবে, একদম দেখা যায় 10 থেকে 15% মানুষ কিন্তু এই এফোর্ড করতে পারছে। এমনকি আপনার কোরবানি ঈদের সময় দেখা যায় যে কোরবানি ঈদের মাংস এখন পর্যন্ত অনেকে কিন্তু জমাকৃত ভাবে তারা কিন্তু পর্যায়ক্রমে তারা এখানে খেতে পারছে। তো বর্তমানে এরকম কয়েকটি সংকটের পরিস্থিতিতে আমাদের যেই যেই পদগুলা আমি মনে করেছিলাম যে বিবেচনার বিষয় ছিল, এবং বিশেষ করে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেওয়ার পর থেকে, অগস্টের 8 তারিখের পর থেকে আমি বলছি যে বাংলাদেশের বাজার ব্যবস্থা, বিশেষ করে দ্রব্যমূল্যের যে বর্তমানে যে ঊর্ধ্বগতি ছিল, আপনি যদি অগস্ট মাসে চিন্তা করে দেখেন, অগস্ট 2024 সালে আমরা কিন্তু প্রথম 25 থেকে 30 দিন কিন্তু দেখেছিলাম যে দ্রব্যমূল্য কিন্তু, আমরা আমরা দেখেছিলাম যে অনেক ক্ষেত্রে স্থিতিশীল না, খালি অনেক ক্ষেত্রে কিন্তু দ্রব্যমূল্যের দাম কিন্তু কমে এসেছিল। কিন্তু আপনি সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে তার পরবর্তীকালীন সময় আবারও দেখলাম যে ক্ষমতা পরিবর্তন ঠিকই হয়েছে, কিন্তু অতীতের চাঁদাবাজের বিকল্প চাঁদাবাজ কিন্তু আবার কিন্তু সেখানে দাঁড়িয়ে গিয়েছে, এবং অতীতের সিন্ডিকেটের বিকল্প সিন্ডিকেট কিন্তু দাঁড়িয়ে গিয়েছে। আপনি দেখবেন 20 টাকার একটা বেগুন যখন আপনার কৃষকের ন্যায্য মূল্য যেটা পাওয়ার কথা 20 টাকা থেকে 30 টাকা, সেই ন্যায্য মূল্য তো সে পাচ্ছেই না। এই বেগুনের দাম দেখা যাচ্ছে যে খুচরা বাজারে যখন 5 হাত বদল হয়ে 14 ঘাটের দাম সিন্ডিকেটকে চাঁদা দিয়ে, এই এই বেগুনের দাম কিন্তু 100 টাকা, 120 টাকা যেয়ে ঠেকছে। তো এরকম যে দুরবস্থায়, যে বাজারের নিয়ন্ত্রণহীনতার মধ্যে বর্তমানে অর্থনীতি বিরাজ করছে, আমরা যতই পলিটিক্যাল রেটরিক বলি না কেন, বাংলাদেশের মূল রেটরিক, আপনার ইকোনমিক রেটরিক যদি ঠিক না থাকে, বাংলাদেশের মানুষের অর্থনৈতিক স্বস্তি যদি আমরা নিশ্চিত না করতে পারি, তাদের অর্থনৈতিক মর্যাদা যদি আমরা না নিশ্চিত করতে পারি, আবারও কিন্তু একটি পলিটিক্যাল একটি ক্রাইসিসে কিন্তু রূপ নেওয়ার কিন্তু একটি, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আশঙ্কা রয়েছে। এবং বর্তমানে আমরা এটাও অস্বীকার করা যাচ্ছে না, বর্তমানে আপনার ব্যবসায়ীরা, আপনি বর্তমানে আজকে 13 থেকে 16% আপনার লেন্ডিং রেট রয়েছে। অধিকাংশ যারা ব্যবসা করছে, আমি ব্যক্তিগতভাবে ব্যবসায়ী হিসেবে আমি বলছি, এত উচ্চ সুদের হারে কোনো ব্যবসা বাংলাদেশে টিকতে পারে না, এটা অত্যন্ত চ্যালেঞ্জিং। আপনি 13 থেকে 14, 15, 16% আপনার আপনার যতই ফ্রি ক্যাশ ফ্লো থাকুক না কেন, বাংলাদেশে আপনি ভ্যাট ট্যাক্স সবকিছু দেওয়ার পরে, তারপরে আপনার প্রপার্টি ট্যাক্স, হোল্ডিং ট্যাক্স থেকে শুরু করে বাংলাদেশে কর্পোরেট ট্যাক্স দেওয়ার পরে, আসলে বাংলাদেশের ন্যূনতম যে প্রফিট আফটার ট্যাক্স থাকার কথা, সেটা কিন্তু আজকে 2%ও থাকছে না। আমি ব্যক্তিগতভাবে অনেক বড় বড় শিল্পগোষ্ঠী চিনি, তারা বলছে যে বাংলা, আমার যদি এই বছরে 10% লস হয় তাও আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ। এরকম অবস্থায় চলে গেছে। কিছুদিন আগে আমি এটাও বলছি যে বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটার কতটা সংকটাপন্ন হলে আমার এই জিনিসটা উল্লেখ করতে হচ্ছে। কিছুদিন আগে বড় একটি গার্মেন্টস শিল্পের একজন মালিক, তিনি বেতন ভাতা দিতে পারছে না। তেনাকে সরাসরি আপনার শ্রমিক ভাই ও বোনেরা সরাসরি তার গায়ে আঘাত করা হয়েছে। এবং এবং আমি দেখেছি যে তার তার হাতে প্রায় 60টি জায়গায় ফ্র্যাকচার হতে পর্যন্ত আমি দেখেছি, ব্যক্তিগতভাবে আমি উপলব্ধি করতে দেখেছি। তো আমার কথা হচ্ছে যে গার্মেন্ট শিল্প, যেটা আমাদের
আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের সাথে এত বড় অবদান রাখছে, এখানে যদি অস্থিতিশীল অবস্থা বিরাজ করে, সেখানে কিন্তু বাংলাদেশের অর্থনীতির সত্যিকার অর্থে আমাদের কিন্তু অন্য বাস্কেট অফ গুডস বা ডাইভার্স বাস্কেট অফ গুডস, যেরকম আপনার ইন্ডিয়ার মতো, আপনার আপনার থাইল্যান্ডের মতো, অন্যান্য অন্যান্য মধ্যমায়ের দেশগুলোর মতো সেরকম কিন্তু এক্সপোর্ট বাস্কেট গুডস কিন্তু আমাদের বর্তমানে কিন্তু নেই। তো আইনের শাসনের যদি আপনি নিশ্চয়তা ব্যবসায়ীদের আপনি না দিতে পারেন এবং উচ্চ সুদের হার যদি আগামী 2 বছর বিরাজ করেন, আমি বলছি যে মূল্যস্ফীতি কিন্তু নিয়ন্ত্রণ আমাদের সরাসরি করা সম্ভব না। যদিও আমি বলছি বাংলাদেশের অধিকাংশ ব্যাংকে এখনো গত বছরের তুলনায় এই বছর এলসি কমে গিয়েছে, এলসি ওপেনিং কমে গেছে প্রায় 32%। আপনার বাংলাদেশের ডোমেস্টিক ইনভেস্টমেন্ট কমে গেছে প্রায় 16%। তো এরকম ভাবে চলতে থাকলে কিন্তু, উচ্চ সুদের হার থাকলে, বেশি দিন রাখলে কিন্তু আমি মনে করি না যে বাংলাদেশের অর্থনীতি কিন্তু, প্রবৃদ্ধি তো দূরের কথা, আমার আশঙ্কা রয়েছে যে ভবিষ্যতে কিন্তু সংকোচন হওয়ার কিন্তু একটি সম্ভাবনা রয়েছে। এবং তার ফলশ্রুতিতে যদি আপনি আনএমপ্লয়মেন্ট দেখেন, যদি বেকারত্ব আরো তীব্রতার হারে যায়, তখন কিন্তু আপনি দেখতে পারবেন যখন মানে শ্রমিক ভাই ও বোনেরা যখন চাকরি হারিয়ে ফেলবে, তখন আবারও কিন্তু তারা যদি রাস্তায় নামতে বাধ্য হয়, যারা পরাজিত কিছু শক্তি যারা রয়েছে, যারা বাংলাদেশ বিরোধী যেই শক্তিগুলা রয়েছে, তারা কিন্তু এই অর্থনৈতিক অস্থিতিশীলতার ফায়দা কিন্তু আবার লুটতে যাবে। এবং দেশটাকে আসলে বর্তমানে যে কয়েকটি জায়গায় নৈরাজ্য বিরাজ করছে, সেটা কিন্তু আরো তীব্রতার মুখে কিন্তু পড়ে যাওয়ার কিন্তু একটি আশঙ্কা রয়েছে। জানতে চাই এখানে এর কারণটা কি বলে মনে করেন? কারণ বর্তমান যে সরকার, সেটি তো আসলে মাত্র কয়েক মাস হলো। জি জি এটিকে জি। তাদের ক্রিয়েটেড এই সংকট বর্তমানে যেটা চলছে, যেটা আপনি ভয়ঙ্কর ভাবে বর্ণনা দিলেন, নাকি আসলে রেখে যাওয়া বা ফেলে যাওয়া বিদায়ী পতিত সরকারের আমি এই? আপনাকে সরাসরি বলি সাগর ভাই, আমাদের ব্যাংকিং সেক্টরে বর্তমানে আমাদের 16 লক্ষ কোটি টাকার ডিপোজিট রয়েছে। এই 16 লক্ষ কোটি টাকার ভিতরে 6 লক্ষ কোটি টাকা বর্তমানে মন্দা ঋণ। এখন বলা হচ্ছে এটা ডিস্ট্রেস লোন, কোট অ্যান্ড কোট। আমাদের এখানে সম্মানিত দুজন ব্যাংকার এখানে রয়েছে। আপনারা জানেন বাংলাদেশে ডিস্ট্রেস লোন মানে কিন্তু নন পারফর্মিং লোন, খালি এখনো ঘোষণা করা হয় নাই। এবং এর এর বিপরীতে যে কোল্যাট্রাল, যে ন্যূনতম কোল্যাট্রাল থাকা উচিত, সেই কোল্যাট্রাল ছাড়া কিন্তু বিনা কোল্যাট্রালে কিন্তু হাজার হাজার কোটি টাকা ঋণ বরাদ্দ করা হয়ে গিয়েছে। তো আমি একজন ডিপোজিটর হিসাবে, একজন গ্রাহক হিসাবে, আমি কিন্তু সরকারের কাছে আমি দাবি জানাতে পারি যে আমার টাকা দিয়ে, আমার আমানতের টাকা দিয়ে কোন কোন শিল্প প্রতিষ্ঠান আমার আমানতকৃত অর্থ বরাদ্দ পেয়েছে। এটা আমি মনে করি ভবিষ্যতে কিন্তু আমাদের ওপেন সোর্স অ্যাকাউন্টিং করা উচিত। হ্যাঁ, আপনি যে প্রশ্নটা বললেন যে এই সরকার মাত্র 5 মাস হয়েছে যে বর্তমানে ক্ষমতা নিয়েছে, কিন্তু আমার এটাও বলতে হয় যে আমরা যেই পরিমাণ ব্যস্ততা আমাদের পলিটিক্যাল রেটরিকে বর্তমানে রয়েছে, সেই গুরুত্ব যদি আমাদের অর্থনীতির ভিত্তিটাকে মজবুত করার জন্য যদি আমরা মনোযোগী হই, বিশেষ করে আপনার বিকল্প একটি বাজার ব্যবস্থা নির্মাণ করার জন্য, সরাসরি কৃষকের থেকে এই যে মধ্যস্থতাকারীদের হাত ভেঙে দিয়ে, অবৈধ সিন্ডিকেটগুলোর হাত ভেঙে দিয়ে যদি সরাসরি কৃষক থেকে ভোক্তার কাছে যদি আপনি সরবরাহের ব্যবস্থা করতে পারেন, তখন কিন্তু নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমে আসবে। আর বাস্তব কথা হচ্ছে, সুদের হার যদি আপনার আজকে বর্তমানে 13-14% সমাধানটা রয়েছে। আপনার কাছ থেকে ডেফিনেটলি, সমাধানগুলো নিয়ে আমি পরবর্তী সেগমেন্টে জি কথা বলছি, জি কিন্তু এই জি শিওর। সেগমেন্টে আমি জানতে চাই যে এই যে ভয়ঙ্কর একটা অবস্থা আপনি তুলে ধরলেন, এখানকার কারণটা কি, কতটুকু আসলে এই সরকার দায়ী রাজনৈতিক ভাবে, তাদের ব্যর্থতা কতটুকু দেখেন, আর নাকি আগের সরকার রেখে যাওয়া ওই এইসব দুর্নীতি বলুন, তাদের অতীতে ব্যর্থতা অতীতে সাগর ভাই, আমি আপনার অনুষ্ঠানে আমি স্পষ্টভাবে বলেছি, বাংলাদেশ যেই অলিগার্কিক সেটআপের ভিত্তিতে আপনার পরিচালিত হচ্ছিল, এটা কোনোভাবে মানে সাস্টেনেবল ছিল না। আজকে বাংলাদেশ থেকে আপনি জানেন, একটা পরিবার, দুইটা পরিবার দেখা যায় যে 2 লক্ষ কোটি টাকা ঋণ নিয়ে চলে গেছে। আজকে এমনকি বাংলাদেশের নাগরিকত্ব বাদ করে দিয়েছে এবং সরকারের বিপক্ষে সরাসরি তারা মামলা করতে যাচ্ছে। তো এরকম পরিস্থিতিতে আসলে অবশ্যই আমি বলছি না যে বর্তমানের সরকার যে কোনো দায় আছে বা কি নাই, সেটা আমি নিয়ে কোনো প্রশ্নে আমি যাচ্ছি না, মাত্র আমার 5 মাস হয়েছে। কিন্তু অতীতের সরকারের আমলে যে কিছু শ্রেণী অলিগার্ক, আইয়ুব আইয়ুব খানের আমলে যে 22 পরিবার ছিল, এই একই সূত্রে গাথা নতুন এই 22 পরিবার কিন্তু বাংলাদেশের অর্থনীতিটাকে একদম সম্পূর্ণভাবে পঙ্গু করে দিয়েছে। এবং আমি সোহরাওয়ার্দী উদ্যানে আমরা স্পষ্টভাবে বলেছিলাম যে বাংলাদেশের অর্থনীতি যদি বিকেন্দ্রীকরণ সত্যিকার অর্থে আনতে হয়, আমাদের প্রাদেশিক সরকার এবং অর্থনৈতিক প্রদেশ ছাড়া আমাদের অর্থের সুষম বন্টন এবং গুণগত ব্যয় কোনোভাবে কোশ্চিনকালও এটা নিশ্চিত করা সম্ভব না। আপনি যদি উত্তরবঙ্গে, আমি একটু উদাহরণ দিতে চাই, উত্তরবঙ্গে যদি কুড়িগ্রাম এবং ভুরুঙ্গামারী উপজেলাতে, নাগেশ্বরী উপজেলাতে যদি আপনি যেয়ে দেখেন, আর ঢাকার বনানী গুলশান বারিধারার চিত্র তুলনা করে দেখেন, এই যে বৈষম্যটা বিরাজ করছে বাংলাদেশে, এটা অর্থের অসম বন্টনের কারণে এবং অর্থের সুষম বন্টনের অভাবের কারণে কিন্তু এই এই বৈষম্যর
চিত্রটা আমরা বর্তমানে দেখতে পাচ্ছি। আমার 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 নাগেশ্বরী ভুরুঙ্গামারী উপজেলাতে অধিকাংশ মানুষ তারা আজকে নিত্য প্রয়োজনীয় পণ্য এফোর্ড করতে পারছে না। এটা হচ্ছে একদম বাস্তব চিত্র। উত্তরবঙ্গে যে বর্তমানে যে সংকটগুলো রয়েছে, এমনকি দক্ষিণবঙ্গে অনেকে 3-4টা জেলা ভয়ঙ্কর বাজে অবস্থায় বর্তমানে রয়েছে। তো এই এই অর্থনৈতিক মন্দা থেকে আসলে সত্যিকার অর্থে বের হয়ে আসতে আপনার ব্যাংকিং সেক্টরে ব্যাপক ক্রাইসিস রয়েছে, আপনার ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্যাপক ধরনের লুটপাট হয়েছে, বাংলাদেশের টেন্ডার বাণিজ্যের নামে হরিলুট হয়েছে বাংলাদেশের অর্থনীতিটাকে। তো এরকম বর্তমানে আজকে আমরা যেটা পেয়েছি সেটা আসলে সত্যিকার অর্থে কিন্তু মাংসবিহীন একটা কঙ্কাল পেয়েছি। এটা হচ্ছে বাস্তব কথা। তো এখান থেকে আবার এখানে ঢালাও ভাবে সাজাও তো অবশ্যই এটা কোনো স্বস্তির কোনো বিষয় না, এটা অত্যন্ত চ্যালেঞ্জিং। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারেরও যে চ্যালেঞ্জগুলো রয়েছে, বিশেষ করে অর্থনৈতিক যে চ্যালেঞ্জগুলো রয়েছে, বিশেষ করে আইনের শাসন প্রতিষ্ঠিত করা, রুল অফ ল প্রতিষ্ঠিত করা, জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, তারপর আপনার বিকল্প একটি বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ করা, সেই পদক্ষেপগুলো আমরা যদি না দেখতে পারি, আমি আমার ব্যক্তি বিশেষ কথা আমি বলছি না, কিন্তু সাধারণ জনগণ কিন্তু তাদের কিন্তু ধৈর্যের সীমা কিন্তু একদম শেষ প্রান্তে কিন্তু এসে কিন্তু পৌঁছে গেছে।